আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 8ই আগস্ট 2025 সেকেন্ড শিফটের যে পরীক্ষা হয়ে গেল, সেখান থেকে আমরা যেসব প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী পরীক্ষার ক্ষেত্রে বা যারা আগামী দিনের পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো চলো আমাদের জিকে জিএস থেকে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে যে কোন প্রোটোকলের অধীনে জীববৈচিত্র্য শুরু হয়েছিল। তাহলে সেই প্রোটোকলটার নাম কি? তাহলে সেই প্রোটোকলটার নাম কি? কার্তাহেনা প্রোটোকল। সেই প্রোটোকলটার নাম কি? কার্তাহেনা প্রোটোকল এবং হচ্ছে কি নাগোয়া প্রোটোকল। এই দুটি প্রোটোকল সিবিডির অধীনে আমাদের গৃহীত হয়েছিল। সিবিডি কি? সিবিডি হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটা গৃহীত হয় 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত আর্থ সাবমিটে এটি কিন্তু গৃহীত হয়। এর কার্যকর হয় 19 ডিসেম্বর 1993 খ্রিস্টাব্দে। এর লক্ষ্য ছিল কি? জীববৈচিত্র্য সংরক্ষণ, এর উপরে এই উপযোগের টেকসই ব্যবহার এবং জিনগত সম্পদের ব্যবহারের লাভের ন্যায্য ভাগাভাগি, এইগুলো কিন্তু আমাদের কী ছিল? এর লক্ষ্য ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। আদিত্য L1 মিশন কোন উদ্দেশ্যে চালু করা হয়? তাহলে আদিত্য L1 মিশনের উদ্দেশ্য ছিল কি? সূর্যের করোনার অধ্যয়ন করা। করোনার অধ্যয়ন বলতে কি? সূর্যের বাইরের স্তরের নাম হচ্ছে করোনা, সেটা কিভাবে গরম হয় এবং তার গঠন এবং আচরণ কেমন হয় তা বিশ্লেষণ করার জন্য আমাদের L1 আদিত্য L1 উদ্দেশ্য, একটা উদ্দেশ্য। এরপর রয়েছে দেখো সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং ফটোস্ফিয়ার পর্যবেক্ষণ, অর্থাৎ হচ্ছে সূর্যের আলো যে উৎপত্তিস্থল এবং মধ্যস্তরগুলো বিশ্লেষণ করে সূর্যের কার্যকলাপ বোঝানোর জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে সৌরঝড় বা সৌরবায়ু এবং সৌরকণার গতি অনুসন্ধান করা। পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশযন্ত্রে এদের প্রভাব কেমন রয়েছে তা নির্ণয় করতে আমাদের L1 মিশন লঞ্চ করেছে। আর কি রয়েছে? L1 পয়েন্ট থেকে সূর্যের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ। L1 পয়েন্ট থেকে সূর্যের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করেছে আদিত্য L1 উপগ্রহটি। লং রেঞ্জ পয়েন্ট L1 মানে হচ্ছে লং রেঞ্জ পয়েন্ট 1 স্থাপন করা হয়েছে, যেখানে সূর্যকে নিরবিচ্ছিন্নভাবে আমাদের দেখা যেতে পারে। ঠিক আছে, বা পর্যবেক্ষণ করতে পারে। এটাই হচ্ছে L1 মিশন বা আদিত্য L1 মিশনের উদ্দেশ্য। নেক্সট দেখো কী রয়েছে। 2025 সালে কতটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল? কোথায়? দিল্লিতে। 2025-এ দিল্লিতে কতটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল? টোটাল বিধানসভা ছিল আমাদের কি 70টি আসনের মধ্যে বিধানসভা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং 48টা আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং ক্ষমতা দখল করেছিল, দিল্লির ক্ষমতা দখল করেছিল। ঠিক আছে, 27 বছর পরে কিন্তু দিল্লির ক্ষমতা দখল করেছিল। এবং এখান থেকে মুখ্যমন্ত্রী কে ছিল এবং গভর্নর কে আছে। এখান থেকে মুখ্যমন্ত্রী পরে, মুখ্যমন্ত্রীর নাম কি? ঠিক আছে, আগে অরবিন্দ কেজরিওয়াল ছিল, তোমরা জানাবে যে এখন বর্তমানে কে আছে। ঠিক আছে, এটা আয়োজিত হয়েছিল 2025 সালে বিধানসভা নির্বাচন। এটা আয়োজিত হয়েছিল 5ই ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয়েছিল এবং 70 জন সংসদকে নির্বাচন করার জন্য, বা অর্থাৎ 70টা সিট ছিল আমাদের। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত কোথায় হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 38তম জাতীয় গেমস, যা ভারতের জাতীয় গেমস আনুষ্ঠানিকভাবে উত্তরাখণ্ড 2025 নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ড রাজ্যে আমাদের কিন্তু হয়েছিল। কত থেকে কত তারিখ পর্যন্ত? 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ড রাজ্যে হয়েছিল। নেক্সট দেখো রয়েছে যে 38তম জাতীয় গেমস কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? কোন শহরে? উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠান করা হয়েছিল বা উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাজি আন্দোলন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? তাহলে ফরাজি আন্দোলন মূলত পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু সংগঠিত হয়েছিল। এর মধ্যে ছিল ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লা জেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অঞ্চলের কৃষকরা জমিদার এবং নীলদের অত্যাচার থেকে মুক্তি পেতে এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল, এই ফরাজি আন্দোলনের সাথে। 2025 সালে জানুয়ারি পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? 2025 জানুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? আমাদের অমিত শাহ ছিলেন, অমিত শাহই আছেন। এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি যদি বলা হয়, সেটা হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেল। টুথব্রাশের ব্রিস্টল সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি? ব্রিস্টল আমাদের নাইলন দিয়ে তৈরি। সেটা কি দিয়ে তৈরি? নাইলন দিয়ে তৈরি। নাইলন হচ্ছে একটা সিনথেটিক ফাইবার যা শক্তিশালী এবং নমনীয়, শক্তিশালী বটে কিন্তু নমনীয়, যা টুথপেস্টের জন্য একটা ভালো উপাদান হিসাবে কাজ করে। এটি জল এবং টুথপেস্টের সাথে প্রতিক্রিয়া করে না বা বিক্রিয়া করে না, এবং যার ফলে এটি দীর্ঘস্থায়ী করে তোলে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? উজ্জ্বলা যোজনা হচ্ছে কি, এটি 1 মে 2016 সালে উত্তরপ্রদেশের বালিয়ার চালু করা হয়েছিল। ঠিক আছে, এটি বিপিএল মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা নিয়ে এসেছিল।
ঠিক আছে, এবং ধোঁয়াবিহীন রান্না এবং মহিলাদের জীবনকে স্বাস্থ্যকর করার জন্য এই উজ্জ্বলা যোজনাটা নিয়ে আসা হয়েছিল। নেক্সট দেখো কি হচ্ছে ইসরোতে এনজিএলভি এর পুরো নাম কি? এনজিএলভি এর পুরো নাম হচ্ছে নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল। এটা 3টি স্তরের আংশিকভাবে পুনঃব্যবহারযোগ্য মাঝারি থেকে সুপার হেভি লিফট লঞ্চ ভেহিকেল একটি পরিবার, যা বর্তমানে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দ্বারা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ভেহিকেলগুলির পরিবারটি পিএসএলভি এবং জিএসএলভি এর মতো বর্তমানে পরিচালিত সিস্টেমগুলিতে প্রতিস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ পাওয়ার লিফটিংয়ে 101 কেজি ওজন শ্রেণীতে কে স্বর্ণপদক জিতেছিল? তাহলে আমাদের 101 কেজি ওজন বিভাগে বা ওই শ্রেণীতে স্বর্ণপদক জিতেছিল আমাদেরকে জসপ্রীত কৌর, প্রতিনিধিত্ব করেছিল পাঞ্জাব থেকে প্রতিনিধিত্ব করে জসপ্রীত কৌর স্বর্ণপদক জিতেছেন 101 কেজি ওজন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, বিদ্যুৎ চলে গেলে বা কারেন্ট চলে গেলে কোনো কম্পিউটার মেমোরিতে তার সঞ্চিত তথ্য হারায়। কোন কম্পিউটার বা কোন কম্পিউটার মেমোরি বা কোন মেমোরিটা আমাদের কিন্তু তার সঞ্চিত তথ্য হারায়? সেটা হবে কিন্তু র্যাম বা র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এর সঞ্চিত ডাটা হারিয়ে ফেলে যখনই আমাদের কারেন্ট চলে যায়, তখন আমাদের ডাটা লস হয়ে যায়, যেটা যদি আমরা সেভ না করে থাকি। এর কারণ হলো র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটিতে থাকা তথ্য বজায় রাখার জন্য একটি ধ্রুবক বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে র্যামের ডাটা হারিয়ে যাবে, অর্থাৎ আমাদের অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। 2025 সালে 25 এবং 26 এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন? সেটা যোগ দিয়েছিলেন কোথায়? ভ্যাটিকান সিটি। কোন শহরে বা কোন দেশের? আমাদের ভ্যাটিকান সিটিতে, ভ্যাটিকান সেন্ট পিটার্স স্কোয়ারে পবিত্র পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে কিন্তু যোগ দিয়েছিলেন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। কোন আইনে বাংলার গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? এটা হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি করা হয়। এই আইনের মাধ্যমে বাংলার সুপ্রিম কাউন্সিল প্রতিষ্ঠা করা হয় এবং ওয়ারেন হেস্টিংয়ের প্রথম গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয় এবং 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে পরবর্তীতে এই পদটি ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে পরিবর্তিত হয়। নেক্সট কী রয়েছে, হায়দ্রাবাদের নিজাম কোন শাসকের রীতি গ্রহণ করেছিলেন বা নীতি গ্রহণ করেছিলেন? তিনি গ্রহণ করেছিলেন লর্ড ওয়েলেসলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম অনুশীলন তিনি গ্রহণ করেছিলেন। এটা 1798 থেকে 1805 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল থাকাকালীন ওয়েলেসলি এই ব্যবস্থাটাকে আনুষ্ঠানিকভাবে রূপ দেন এবং বাস্তবায়িত করেছিলেন বা করেন। হায়দ্রাবাদের নিজাম ছিলেন একজন ভারতীয় শাসক, যিনি 1798 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে এটিতে যোগ দেয় বা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে তিনি যোগ দেন। নেক্সট দেখি রয়েছে বিধবা পুনর্বিবাহ এবং বাল্যবিবাহ বিরোধ বা নিরোধ আইন কে প্রবর্তন করেছিলেন? এটা প্রবর্তন হয়েছিল একটা আইন দ্বারা, যে আইনটার নাম হচ্ছে বিধবা পুনর্বিবাহ আইন, হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, এবং বাল্যবিবাহ নিরোধ আইনটার নাম হচ্ছে, যেটাকে বলে আমরা চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 1929। দুটি ভিন্ন আইন যা যথাক্রমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ব্রিটিশ সরকারের সহায়তায় প্রবর্তন করেছিল, বা এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহায়তা করেছিল। নেক্সট দেখো কী রয়েছে, বিধবা পুনর্বিবাহ আইন। এই পুনর্বিবাহ আইন প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদ্যোগে এই আইনটি প্রবর্তিত হয়। প্রবর্তনকারী ছিলেন কে? ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এবং পরবর্তীতে লর্ড ক্যানিং এই সময় এই আইনটাকে আইন আকারে গৃহীত করে। এর উদ্দেশ্য ছিল যে হিন্দু বিবাহদের পুনর্বিবাহকে বৈধতা দেওয়া। 2 নম্বর কী ছিল? বাল্যবিবাহ নিরোধ করা। বাল্যবিবাহ অর্থাৎ এই চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929, এই আইনে কি বলা হয়েছে আবার? আচ্ছা, এই আইনটাকে বাল্যবিবাহ নিরোধ আইন বা চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্টকে বলা হয় সারদা আইনও বলা হয় বা সারদা অ্যাক্ট নামেও পরিচিত। প্রবর্তন করেছিলেন কি? রায় সাহেব হরবিলাস সারদা, যার জন্য সারদা অ্যাক্ট নামেও পরিচিত। তিনি একজন ছিলেন সমাজ সংস্কারক এবং আইন প্রণেতা। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ করা। এই আইনে ছেলেদের বিবাহের ন্যূনতম বয়স 18 এবং মেয়েদের ন্যূনতম 14 বছর নির্ধারিত হয়। পরবর্তীতে এই সীমা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আমাদের কি বাড়ানো হয়েছে। রাজস্থানের কোন জেলা থেকে লুনি নদী উৎপন্ন হয়েছে? এই লুনি নদীটা কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী। কোথার? রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ নদী এবং মরু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার জন্যেই খুব গুরুত্বপূর্ণ। উৎপত্তি কোথায় হয়েছে? উৎপত্তি হচ্ছে লুনি নদী রাজস্থানের আজম জেলায় বা আজমির জেলায়। ঠিক আছে, আজমির বা আজম, তাহলে আজমির জেলার
কি কি নাগ পাহাড়, কি নাগ পাহাড়, নাগ পাহাড় বা নাগ পর্বতের কাছে এটি উৎপন্ন হয়েছে। নাগ পাহাড় হচ্ছে আরাবল্লী পর্বতের একটি অংশ এবং এটি আজমির এবং পুষ্করের মধ্যবর্তী একটি পাহাড়, আজমির এবং পুষ্করের একটি মধ্যবর্তী পাহাড়। বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO 2025 সালের বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য কী ছিল? প্রতিপাদ্য বা যেটাকে আমরা বলে থাকি থিম কী ছিল? তাহলে এর থিম ছিল বা প্রতিপাদ্য ছিল সেটা হচ্ছে ক্লোজিং দ্য আর্থলি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। অর্থাৎ এর অর্থ হচ্ছে কি, একসাথে করে আগাম সতর্কতার ব্যবধান বন্ধ করা, একসাথে করে আগাম সতর্কতার ব্যবধান বন্ধ করা। নেক্সট দেখো কী রয়েছে, কোন মাউস ক্লিকের মাধ্যমে ফাইল মুছে যাবে, কোন মাউস? সেটা হবে কি, মাউসে রাইট ক্লিক করলে ডিলিট অপশান আসবে এবং ডিলিট অপশানকে প্রেস করলে কিন্তু সাধারণভাবে আমাদের সেই ফাইলটা বা যে কোনো লেখা কিন্তু আমাদের মুছে যাবে সিলেক্টেড থাকলে। এবং নর্মালি শিফট এবং ডিলিট যদি করা হয় সিলেক্ট করার পর, তাহলে কিন্তু স্থায়ীভাবে মুছে ফেলা যাবে। এটা কিন্তু রিসাইকেল ব্যাঙ্কে জমা হবে না। ইন্ডিয়ান ফেডারেশন অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, ফাইল বা ফোল্ডার মুছে ফেলার জন্য কোন ক্রিয়া সম্পাদন করা হয়? উইন্ডোর ক্ষেত্রে দেখো দেওয়া হয়, উইন্ডোর ক্ষেত্রে রাইট ক্লিক করে ডিলিট নির্বাচন করতে হয় বা ফাইলটিকে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলেই কিন্তু হয়ে যায়। আর শিফট প্লাস ডিলিট যদি চাপো তাহলে স্থায়ীভাবে মুছে ফেলা যায়, অর্থাৎ রিসাইকেল বিঙে কিন্তু এটা যায় না। আর ম্যাকের ক্ষেত্রে দেখা যায় ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, ফাইল সিলেক্ট করে কমান্ড প্লাস ডিলিট করলেই হবে এবং তারপর ট্রাশ থেকে এমটি করতে হলে স্থায়ীভাবে মুছে ফেলা হয়। এবং লিনাক্সের ক্ষেত্রে কী হয়, লিনাক্সে ফাইলটাকে সিলেক্ট করতে হয় এবং ডিলিট কি চাপলেই তার ট্রাস্টে চলে যায় এবং শিফট ডিলিট চাপলে স্থায়ীভাবে মুছে চলে যায়। মানে এই লিনাক্স এবং উইন্ডো মোটামুটি সেম। ব্রনস্টেড লরির তত্ত্ব অনুসারে অ্যাসিড কি? ব্রনস্টেড লরির তত্ত্ব অনুসারে অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে আমাদের কি, তার মত অনুসারে অ্যাসিড হচ্ছে কি, এমন একটি পদার্থ যা প্রোটন দান করতে পারে বা H+ আয়ন উৎপন্ন করতে পারে। এবং এই অনুসারে বা এই তত্ত্ব অনুসারে অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা বা H+ আয়ন দান করতে পারে এবং বেস বা ক্ষার হচ্ছে কি আমাদের H+ গ্রহণকারী। ঠিক আছে, এই তত্ত্ব অনুসারে তিনি দিয়েছিলেন। নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল না? কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল না? সেটা বৈশিষ্ট্য ছিল না, যেমন হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী রয়েছে, নিয়মিত পরিকল্পিত শহর, উন্নয়ন নিষ্কাশন ব্যবস্থা ছিল, ইটের তৈরি ঘরবাড়ি ছিল, গ্রানারে ছিল অর্থাৎ শস্য ভাণ্ডার ছিল, এবং পাবলিক বাথ ছিল অর্থাৎ যেটাকে বলে স্নানাগার ছিল, এবং লিখন পদ্ধতি ছিল, যদিও আজও পুরোপুরি পাঠোদ্ধার হয়নি। ধর্মীয় দিক থেকে পশু পূজার প্রমাণ পাওয়া যায়। বাণিজ্য এবং শিল্পে উন্নতি ছিল, সিল মণিকঙ্কন মাটির পাত্র ইত্যাদি। আচ্ছা, লোহার ব্যবহার ছিল না, এটি কাঁসা এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা। তাহলে ঠিক আছে, আমাদের এগুলো কিন্তু আমাদের হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল। এগুলো কী ছিল? হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। যেগুলো আমাদের বৈশিষ্ট্য ছিল না, সাধারণত যা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সেটা হচ্ছে লোহার ব্যবহার ছিল না, রাজপ্রাসাদ বা বিশাল মন্দিরের অস্তিত্ব ছিল না, সুস্পষ্ট সামরিক গঠন ছিল না এবং ঘোড়া এবং রথের ব্যবহার ছিল না। ঠিক আছে, নেক্সট রয়েছে কি, কেরালা সরকার উপজাতি শিশুদের স্কুলে ভর্তির জন্য কোন প্রকল্প চালু করেছিল? তাহলে কেরালা সরকার শিশুদের ভর্তির জন্য কোন প্রকল্প চালু করেছিল? জ্যোতি নামক একটি প্রকল্প বা জ্যোতির প্রকল্প আমাদের চালু করেছিল। যদি কোনো বস্তুকে শব্দের বেগে 4 গুণ বেগে চলে তাহলে কি বলা হয়? তাহলে সেটাকে বলা হয় সুপারসনিক গতি। কি গতি? সুপারসনিক গতি। তাহলে যদি কোনো একটা বস্তু শব্দের বেগে 4 গুণ বেগে যায় তখন তাকে সুপারসনিক বেগে বলে, বা অর্থাৎ আসল যদি সংজ্ঞায় আসে যায় তাহলে শব্দের বেগ 1 গুণ থেকে 5 গুণ পর্যন্ত হলে সুপারসনিক, এবং 5 গুণ থেকে 10 গুণের মধ্যে যদি হয় তখন তাকে হাইপারসনিক বলা হয়। নেক্সট দেখো, 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইন অনুসারে 6 বছর পর কোন দেশ ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে ওঠে? তাহলে দেখো 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন বা CEA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুসারে যেসব শরণার্থী বা ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় ভিত্তিতে নির্যাতিত শিকার হয়েছেন এবং দেশের নাগরিক তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য 6 বছর পরিবর্তে 5 বছরের স্থলে 6 বছর না হয়ে কমপক্ষে নাগরিকের জন্য আবেদন করতে পারেন। CCA যেসব দেশগুলি আবেদন করতে পারে না সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান। নেক্সট দেখি রয়েছে উত্তরপ্রদেশের কোন জেলায় রিহান্দ বাঁধ অবস্থিত? রিহান্দ বাঁধ অবস্থিত সোনভদ্র জেলার। উত্তরপ্রদেশে কোথায় অবস্থিত? সোনভদ্র জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? সোনভদ্র জেলায় অবস্থিত। এটি রিহান্দ নদীর উপর নির্মিত হয়েছিল এবং গোবিন্দ পন্থ সাগর নামেও পরিচিত।
এই বাঁধটি সোনভদ্র জেলার পিপিলি গ্রামের কাছে অবস্থিত এবং এটি উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের রাজ্যের সীমান্তে কিন্তু অবস্থিত। রাজা চেত সিং বেনারসে কোন বিদ্রোহের নেতৃত্ব ছিলেন? তিনি বিদ্রোহের নেতৃত্ব ছিলেন সেটা হচ্ছে বেনারস বিদ্রোহ। সেটা কোন বিদ্রোহ? বেনারস বিদ্রোহ, বা আমরা বলি বেনারস রেবেলিয়ন। রাজা চেতন সিং ছিলেন বেনারসের একজন রাজা এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি 1920 সালে ইংরেজ শাসকদের বিরুদ্ধে বেনারসে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিলেন। এই বিদ্রোহ ব্রিটিশ কর্তৃক শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ছিল। যদিও বিদ্রোহ দমন করা হয়েছিল, রাজা চেত সিং স্বাধীনতা সংগ্রামে তার সাহস এবং নেতৃত্বের জন্য আমরা স্মরণীয় করি বা স্মরণীয় হয়ে থাকেন। জীবিকা নির্বাহ কি? জীবিকা নির্বাহ হলো, বা আমাদের কি বলছি, সাবসিস্টেন্স এগ্রিকালচার। জীবিকা নির্বাহ হচ্ছে এক ধরনের কৃষি যার মধ্যে যেখানে কৃষকরা প্রধানত নিজেদের এবং তাদের পরিবারের খাদ্য বা অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য ফসল ফলায়, তাদেরকে বলি আমরা কি? জীবিকা নির্বাহ কৃষি বা সাবসিস্টেন্স এগ্রিকালচার। এখানে বাণিজ্যিক উদ্দেশ্য উৎপাদন কম থাকে এবং উৎপাদিত ফসল সাধারণত স্থানীয় চাহিদা মেটাতে ব্যবহার হয়, সেইটাকেই বলে আমরা কি? সাবসিস্টেন্স এগ্রিকালচার বা জীবিকা নির্বাহ কৃষি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রশ্ন সেকেন্ড শিফটের। তো থ্যাংক ইউ, যারা এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, থ্যাংক ইউ।